আরএসএস ভারতের রাজনীতিতে এমন একটা নাম যার উপস্থিতি দৃশ্যের আড়ালে থেকেও ক্ষমতার কেন্দ্রে অনুভূত হয়। একসময় যাদের ভাবা হতো কেবলমাত্র একটি সামাজিক অথবা সেবামূলক সংগঠন, আজ তারা ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক শক্তির অন্যতম চালিকা শক্তি। বিজেপি সরকারের প্রতিটি নীতি, প্রতিটি নির্বাচনী কৌশলের পেছনে আরএসএসের দর্শন এবং সাংগঠনিক কাঠামোর ছাপ একেবারে স্পষ্ট। একথা নতুন করে কোনো বলার প্রয়োজন পড়ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগামী 2026 সালের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই আরএসএস এবার কি ভূমিকা নিতে চলেছে? বিজেপির রাজনৈতিক মঞ্চে যা দেখা যাচ্ছে তা কি মেনে নিতে পারছে না আরএসএস? বাংলা নিয়ে বিজেপির ভূমিকায় কি হতাশ আরএসএস? 2026 সালের বিধানসভা নির্বাচন কি তাই শুধু রাজনৈতিক নয়, মতাদর্শিক সংঘর্ষের মঞ্চও হতে চলেছে? এসআইআর আবহে যখন বাংলার রাজনীতি সরগরম, তখন আসন্ন বাংলার ভোটকে কেন্দ্র করে কি অতি গোপনে কাজ চালিয়ে যাচ্ছে এই আরএসএস? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে ওই আরএসএস হলো ভারতের অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী হিন্দু সাংগঠনিক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় 1925 সালের 27শে সেপ্টেম্বর নাগপুরে কেশব বলিরাম হেডগেওয়ারের হাত ধরে। আসলে সেই সময় ভারতের সমাজে ধর্ম, জাতি এবং প্রাদেশিকতার ভিত্তিক বিভাজন বাড়ছিল। আর হেডগেওয়ারের লক্ষ্য ছিল একটি শৃঙ্খলাবদ্ধ, দেশভক্ত এবং সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ হিন্দু সমাজ গঠন করা, যাতে ভারত স্বাধীন এবং আত্মনির্ভর হতে পারে। আরএসএসের মূল উদ্দেশ্য প্রাথমিকভাবে জাতি গঠনের জন্য চরিত্র গঠন, শৃঙ্খলা, স্বসেবার এবং সামাজিক ঐক্যের ওপর জোর দেওয়া। প্রাথমিকভাবে আরএসএস একটি সমাজ সংগঠক হিসেবে কাজ শুরু করেছিল, কিন্তু উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের আত্মবিশ্বাস, শারীরিক শক্তি এবং সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলা। আরএসএসের দ্বিতীয় সংঘচালক এম.এস. গোলওয়ালকার সংঘের আদর্শকে আরও দার্শনিক এবং সাংগঠনিক রূপ দেন। তার নেতৃত্বে আরএসএস সারা ভারতে দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাধীনতার পরেও আরএসএস বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিল, যদিও 1948 সালে মহাত্মা গান্ধী হত্যার পর এই সংগঠনকে কিছুদিনের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে সংঘ পুনরায় আবার বৈধতা পায়। এরপর তারা সামাজিক সেবা, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং সাংস্কৃতিক প্রচারে যুক্ত হয়। আরএসএস থেকেই জন্ম নেয় বিশ্ব হিন্দু পরিষদ, বিদ্যা ভারতী, ভারতীয় জনসংঘ বা পরবর্তীতে এই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এখন বিষয় হচ্ছে, গত 4 তারিখ থেকে এই বাংলায় যে এসআইআর শুরু হয়েছে বা ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার আগে, মাসখানেক আগে থেকেই বিজেপি এবং আরএসএস যৌথ বৈঠক করেছে একাধিকবার। কেন? পুজোর আগেই 2রা সেপ্টেম্বর প্রথম বৈঠকটি হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হোটেল। বৈঠকে ছিলেন আরএসএসের এ রাজ্যের একাধিক প্রচারকরা। বৈঠকে ছিলেন আরএসএসের সেকেন্ড ইন কমান্ড দত্তাত্রেয় হোসবলে, ছিলেন বিজেপির পক্ষ থেকে সর্বভারতীয় 3 সাধারণ সম্পাদক তরুণ চুগ ও দুষ্যন্ত গৌতম ছাড়াও সুনীল বনসাল এবং রাজ্য নেতৃত্ব। সেদিনের বৈঠকে সীমান্তবর্তী সাংসদ এবং মতুয়া সমাজের বিধায়ক ও জনপ্রতিনিধিদেরও ডাকা হয়েছিল। বৈঠকে আলোচনার জন্য বিষয়বস্তু ছিল, যদি এসআইআর হয় তবে মতুয়া অথবা ওই নমশূদ্র সমাজের মানুষের নাম বাদ যাবে, অর্থাৎ যাদের কাছে স্থায়ী নাগরিকত্ব নেই। তবে এই সমাজের মানুষ যদি ভোটার তালিকা থেকে বাদ যান, সেটা আদতে ক্ষতি কিন্তু ওই বিজেপি। তাই এদের কিভাবে অতি সত্বর স্থায়ী নাগরিকত্ব দেওয়া যাবে, সেটাই ছিল ওই আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ সেদিন থেকেই এসআইআর এর পাশাপাশি সিএ ক্যাম্প করতে হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছিল।
গোপনে অথবা ক্যাম্প করে এই আবেদনপত্র বিলি করার কাজ শুরু করে দিয়েছিল আরএসএস এবং তার একাধিক সহযোগী সংগঠন। এবছরই বিজয়া দশমীর দিন এই আরএসএস পূর্ণ করেছে তাদের 100 বছরের পথ চলা। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরএসএস তাদের 100 বছরের পথ চলার ইতিহাস তুলে ধরছে বিভিন্ন মহলে। এই কর্মসূচির একটি অংশ কিন্তু নাগরিক সম্মেলনও বটে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তারা, আমন্ত্রণ জানানো হচ্ছে নাগরিক সম্মেলনে। কিন্তু শুধুই কি আরএসএস এর 100 বছরের ইতিহাস জানানোর জন্যই এই নাগরিক সম্মেলন? তা কিন্তু একদমই নয়। ঘরে ঘরে পৌঁছে যাওয়াই সংঘের এখন প্রধান কাজ। সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে সংঘের পথ চলা সম্পর্কে যেমন বোঝানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি আলাপচারিতায় উঠে আসছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রসঙ্গ। সেখানে গিয়েই কার্যকরভাবে সাধারণ মানুষের মন এবং আবেগ বোঝার চেষ্টা করছেন সংঘের প্রচারকরা। তাই অতি সন্তর্পণে শাসক দলের চোখের আড়ালেই নাকি মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াচ্ছে সংঘ। তাই যদি হয় তাহলে বলা যেতেই পারে যে নিবিড় যোগাযোগ। এই যোগাযোগ জেলা থেকে শহর নিবিড় করায় ওই আরএসএস এর 2026 বিধানসভা নির্বাচনের আগে এখন প্রধান লক্ষ্য। এখন বিষয় হচ্ছে আরএসএস তাদের প্রচার কৌশল এবং জনসংযোগের অভিঘাত বিপুলভাবে পাল্টেছে। আরএসএস এর অঙ্গুলি হেলনেই একসময় বাংলায় বিজেপি সভাপতি হয়েছিলেন দিলীপ ঘোষ। সারথি হিসেবে পাঠানো হয়েছিল পোর খাওয়া সংগঠক সুব্রত চট্টোপাধ্যায়কে। সেবার 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 18 জন সাংসদকে। আর তার 2 বছরের মধ্যেই 2021-এর বিধানসভা নির্বাচন। অমিত শাহর 200 আসনের টার্গেটের কাছাকাছিও পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। এরপর দিলীপ ঘোষের সভাপতিত্বের শেষ দিকের একসময় দায়িত্ব পান সুকান্ত মজুমদার। তাতেও অনুমোদন ছিল ওই আরএসএস এর। সুকান্ত মজুমদারের মেয়াদ কালে বিজেপি লড়াই করেছিল 3টি বড় নির্বাচন। 1 কলকাতা পৌরসভা নির্বাচন এবং রাজ্যের পৌরসভা নির্বাচন, 2 পঞ্চায়েত নির্বাচন, আর 3 2024-এর লোকসভা নির্বাচন। সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হওয়ার পর বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় 2026-এর বিধানসভা নির্বাচন। আর এই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেটাও একটা বড় চ্যালেঞ্জ। যেভাবে বঙ্গ বিজেপি চলছে তাতে কি ক্ষুব্ধ আরএসএস? তবে কি বিজেপি চায় না বাংলা দখল করতে? 2024 লোকসভা নির্বাচনের পর আরএসএসই পুরোপুরি দায়িত্ব নিল বিজেপির সভাপতি নির্বাচনে।